নিচে গিয়ে আপনার শ্বশুর শাশুড়ির জন্য কিছু নিয়ে আসেন তো জলদি। সায়নকে বলে রায়দা। শাশুড়ি, আপনি বসুন, আমি যাব আর আসবো। কথাটা বলে সায়ন নিজের মানিব্যাগ নিয়ে বের হয়ে যায়। কেমন ছেলে, গেঞ্জিটা ঠিক করে পরে বের হতে কেমন ছেলে, গেঞ্জিটা ঠিক করে পরে বের হন না। তুই এই ছেলের সাথে কিভাবে সংসার পেতেছিস বুঝি না। রসনারা রায়দাকে বলে। তা হঠাৎ কি মনে করে এলে? আমার কথা সত্যি মিথ্যা যাচাই করতে এলে? রায়দা রসনারাকে প্রশ্ন করে। আরে, আমরা বেরিয়েছিলাম ঘুরতে, এদিক দিয়ে যাচ্ছিলাম, তোর বাবা আমাকে জোর করে নিয়ে এলো, বললো চলো মেয়ের বাসা দেখে আসি। আমার তো মোটেও ইচ্ছা ছিল না আসার। রসনারা আমতামতা করে বলে। রসনারার কথা শুনে মান্নান রাফেদ থতমত খায়। তা দুপুরে কি রান্না করেছিলি? রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে জিজ্ঞেস করে রসনারা। শায়নের মা খাবার পাঠিয়েছিল, তাই খেয়েছি। রায়দার জবাব দেয়। রায়দার জবাব শুনে রসনারা অবিশ্বাস্য চোখে তাকায়। বাহ, তোর শাশুড়ি এত ভালো হলো কবে? নাকি রান্না করে খাইয়ে তোরে বসে রাখতে চাচ্ছে? আমার জানা মতে রিনা অনেক অহংকারী। আমি রান্না করতে পারি না, তাই শায়নের মা রোজ রান্না করে পাঠায়। ব্যক্তিগতভাবে সে কেমন তা আমার জানার প্রয়োজন নেই। রায়দার জবাব দেয়। কিছুক্ষণ পর অনেকগুলো খাবারের ব্যাগ হাতে ফ্ল্যাটে প্রবেশ করে সায়ন। রায়দা খাবারের ব্যাগগুলো নিয়ে রান্নাঘরে চলে যায়। বিছানায় রসনারা আর মান্নান রাফেদ বসেছিল। বসার ঘর থেকে একটা সোফা টেনে সায়ন তাদের সামনে বসে। তা কাজকর্ম কিছু করো নাকি সারাদিন বাসায় ঘুমাও? সায়নকে জিজ্ঞেস করে রসনারা। কি যে বলেন শাশুড়ি মা, কাজ করলে কি বউয়ের কাছে থাকতে পারতাম নাকি? এখন তো আমার অফিসে থাকার কথা, কিন্তু আমি যেহেতু বাসায়, তার মানে কাজ করি না। সায়নের কাছ থেকে জবাব পেয়ে রসনারা হাসি দেয়। ও, তার মানে তুমি বেকার, সেই জন্য ফ্ল্যাটে জিনিসপত্র নেই একদম। তো এই ফ্ল্যাট ভাড়া কে দিবে? নিশ্চয়ই আমার মেয়েকে দিয়ে দেওয়ানোর চিন্তা করেছ। রসনারা তাচ্ছিল্যের সুরে জিজ্ঞেস করে। আমি তো ভেবেছি আপনারা ফার্নিচার যৌতুক দিবেন, তাই কিনে আর টাকা নষ্ট করলাম না। সায়ন জবাব দেয়। কেন, তোমরা যৌতুকে যেই টাকা দিবা সেই টাকা দিয়ে ও ব্যবসা করবে? রসনারার কথার জবাব দেয় রায়দা। রায়দার মুখে এমন কথা শুনে রসনারার মুখ কালো করে ফেলে। সায়ন টি টেবিল টেনে তার ওপর খাবারের বাটিগুলো রাখতে রায়দাকে সাহায্য করে। আচ্ছা, তুমি এসব কথা বাদ দাও না। সায়ন ওর বাবার অফিসে কাজ করে, তোমাকে তো বলেছিলাম, তাও কেন জিজ্ঞাসা করছো বুঝলাম না। মান্নান রাফেদ বিরক্ত হয়ে রসনারাকে বলে। ফার্নিচার না হয় দিলাম, কিন্তু তুমি কি এভাবে বেকার থেকে আমার মেয়ের পয়সায় খাবা নাকি? শ্বশুরবাড়িতে কি যাবি না, নাকি এই ফ্ল্যাটে সংসার করে জীবন পার করবি? রসনারা রায়দাকে আবারও প্রশ্ন করে। যাব সময় হলে। বিয়ে হলো এখনো 1 মাস হয়নি, এত তাড়া কিসের? রায়দা জবাব দেয়। তোর শাশুড়ির সাথে আমার দেখা করা, তার সাথে আমার কথা আছে। রায়দার থেকে মুখ ফিরিয়ে বলে রসনারা। ঠিক আছে, দেখা করাবো, কিন্তু কিছুদিন পর। রায়দার জবাব দেয়। রি, কথা পরে বলো, আগে শাশুড়ি মাকে খেতে দাও। শাশুড়ি, নেন খান। সায়ন ব্যস্ত গলায় বলে। মান্নান রাফেদকে বলার আগে নিজে নিয়ে খেতে শুরু করে। আমি এসব খাবো না, চা খাবো। রসনারা বলে ওঠে। আপনার মেয়ে তো চা বানাতে পারে না, আর তখন বললে এনে দিতাম। আচ্ছা, আপনি বসুন, আমি দোকান থেকে আনছি। সায়ন বলে। আমি দোকানে চা খাই না, আর আমার মেয়েকে জীবনেও রান্নাঘরে পাঠাইনি, তাই ও রান্না পারে না। রসনারা সায়নের কথার পিঠে বলে। আমি আমার জীবন কাটিয়েছি হোস্টেলেই, তাহলে আমায় রান্নাঘরে কিভাবে পাঠাতে? এখনো নিজের ভুলটা স্বীকার করলে না, না? রায়দা গম্ভীর গলায় বলে। চিন্তা করবেন না শাশুড়ি মা, আমি দরকার হলে রান্না শিখিয়ে আপনার মেয়েকে রান্না করে খাওয়াবো। মামের কথার মধ্যে সায়ন বলে ওঠে। আমার মনে হয় আমাদের এখন ওঠা উচিত, সন্ধ্যা হয়ে আসছে। সায়নের দিকে তাকিয়ে মান্নান রাফেদ বলে। শ্বশুরমশাই, রাতে খেয়েছেন, বাসায় গিয়ে ঝামেলার কি দরকার? সায়ন মান্নান রাফেদের হাত ধরে বলে। না বাবা, তোমার শাশুড়ি রান্না ছাড়া বাইরের খাবার আমি খেতে পারি না। আর চোখে রসনারার দিকে তাকিয়ে বলে মান্নান রাফেদ। এক কাজ করে, আমি বাজার করে আনছি, শাশুড়ি রান্না করুক। কি বলো রে, ভালো হবে না? রায়দাকে প্রশ্ন করে সায়ন। রায়দা কি উত্তর দেবে বুঝতে পারে না। রসনারা মেয়ের মুখের দিকে তাকায়, আবার জবাব শোনার অপেক্ষায়। হ্যাঁ, আনেন বাজার, যদি সেই রান্না করে তাহলে। ইতস্তত করে রাইদা বলল। শাশুড়ি, আমিও শ্বশুরমশাই বাজারে যাচ্ছি,
আপনার মা মেয়ে থাকেন। শ্বশুরমশাই চলেন। সায়ন কথাটা বলে বসার ঘরে যায়। সায়নের পিছন পিছন মান্নান রাফায়াতও যায়। বাবা থাকুক, আপনি যান শুধু। রায়দা বলে ওঠে। না, আমিও জামাইয়ের সাথে যাব। জামাই চলো। দরজা খুলে মান্নান রাফায়াত আর সায়ন বেরিয়ে যায়। দরজা লাগিয়ে রায়দা শোবার ঘরে এসে বিছানায় বসে। রসনারা চোখ ঘুরিয়ে মেয়েকে পর্যবেক্ষণ করতে থাকে। তুমি সত্যি এই ছেলেকে পছন্দ করো? তোমার মনে আছে এই ছেলে তোমাকে কত বিরক্তি করেছিল কল দিয়ে? ছেলেটার কথাবার্তা তখনও বিয়াদবের মতো ছিল, এখনও আছে। নরম স্বরে রায়দাকে বলে রসনারা। হঠাৎ তুইয়ের বদলে তুমি বলে কথা বলছেন, আবার গলার স্বরটাও পাল্টে গেছে। হঠাৎ দেখছি, কাহিনীটা কি? হ্যাঁ, রসনারার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে রায়দা। ছোটবেলায় তোকে কষ্ট দিয়েছি, এখন আমি চাই না বাকি জীবন তুই কষ্ট পাস। আমার মনে হয় এই ছেলের সাথে এক ছাদের নিচে তোর থাকার পূর্বে আরেকবার ভাবা উচিত ছিল। এখনও দেরি হয়নি, তুই আমাদের সাথে বাসায় ফিরে চল। পরে তোর যদি ইচ্ছে হয় ওর পরিবারের সাথে আমরা কথা বলে তোকে তুলে দেওয়ার ব্যবস্থা করব। রসনার কথা শুনে রায়দা ভাবনায় পড়ে যায়। তুই চিন্তা করিস না, আমি আর তোকে কোনো বিষয় নিয়ে কথা শোনাবো না। তোকে নিয়ে আমার ভীষণ চিন্তা হচ্ছে, তাই বললাম বাসায় ফিরে চল। রসনারা আবারও বলে। ঠিক আছে, আমি ভেবে দেখব বিষয়টা। রায়দা জবাব দেয়। রসনারা মেয়ের জবাব পেয়ে খুশি হয়। আরও নানান কথা বলতে থাকে, কিন্তু সেগুলো রায়দার কান পর্যন্ত পৌঁছায় না। সে একটু আগে মায়ের বলা কথাগুলো ভাবতে থাকে। ঘণ্টাখানেক পর দরজায় নক করার শব্দ হলে রায়দাকে দরজা খুলে। সায়ন আর মান্নান রাফেদ গল্প করতে করতে 2 হাত ভর্তি ব্যাগ নিয়ে বাসায় প্রবেশ করে। রসনারা শাড়ির আঁচল গুজে রান্নাঘরে গিয়ে বাজারগুলো বের করে কাজ শুরু করে। মান্নান রাফেদকে স্ত্রীকে সাহায্য করে। রায়দা রান্নাঘরে যেতে নিলে সায়ন হাত ধরে টান দেয়। সবার ঘরে দরজা চাপিয়ে রায়দার কোমর এক হাত দিয়ে আঁকড়ে ধরে, আর এক হাত দিয়ে রায়দার চুলগুলো কাঁধে গুঁজে দেয়। সরুন, বিরক্ত লাগছে আমার। বিরক্তিকর স্বরে রায়দা বলে। হুট করে তোমার আবার কি হলো? শাশুড়ি মা কিছু বলেছে? চিন্তিত হয়ে জিজ্ঞেস করে সায়ন। কিছু হয়নি আমার, হয়েছে আপনার। আমি ঠিক করেছি আজকে বাসায় ফিরে যাব আমি। এত জলদি ফিরবে কেন? আরো কিছুদিন থাকো। গলার স্বর নরম করে সায়ন বলে। সমস্যা নেই, বাসায় ফিরলেই আপনার সাথে যোগাযোগ থাকবে। সায়নকে নিজের থেকে সরিয়ে বলে রায়দা। সায়ন রায়দাকে পিছন থেকে জড়িয়ে রায়দার ঘাড়ে মুখ গুঁজে। সায়নের স্পর্শে মৃদু কেঁপে ওঠে সে। আয়নার নিজের প্রতিবিম্ব দেখে চোখ বন্ধ করে নেয় রায়দা। বউ, তুমি এখন কোথাও যাবে না, এখানে থাকবা। দরকার হলে শ্বশুর শাশুড়িকে বলবো থেকে যেতে। আরও আমি আমার বউকে যেতে দেবো না। জড়ানো কণ্ঠে বলে সায়ন। সমস্যা নেই, বাসায় ফিরলেও আপনার সাথে যোগাযোগ থাকবে। আপনি কিন্তু এখন পাগলামো করছেন, এটা কথা ছিল না আমাদের মধ্যে। রায়দার কথার জবাব না দিয়ে সায়ন মুখ তুলে রায়দার গালে নিজের ওষ্ঠ ছোঁয়ায়। কয়েকটা দিন এখানে থাকো, এরপর সারা জীবন বাপের বাড়িতে থেকো। আমার কোনো সমস্যা নেই, শুধু এই কয়েকদিন কষ্ট করো। রায়দার কানে ফিসফিস করে কথাটা বলে সায়ন। রায়দাকে ছেড়ে রুমের দরজা খুলে রান্নাঘরের দিকে যায় সায়ন। রায়দা মূর্তির ন্যায় সেখানে দাঁড়িয়ে থাকে। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে রান্নাঘরের দিকে যায় রায়দা। এই লোকটা নিজে তো পাগল, যা শুরু করেছে আমাকেও পাগল বানিয়ে ছাড়বে মনে হচ্ছে। লোকটার থেকে দূরত্ব বজায় রাখতে হবে। বিড়বিড় করে রায়দা বলে। রায়দাকে বিড়বিড় করে কিছু বলতে থেকে সায়ন ভ্রু উঁচিয়ে প্রশ্নবোধক চাহনিতে তাকায়। রায়দা কোনো জবাব না দিয়ে মান্নান রাফেদের পাশে গিয়ে দাঁড়ায়। রাত প্রায় 10:30 বাজে। রান্না শেষ হয়, সকলে মিলে ফ্লোরে খেতে বসে। রসনারা সকলকে খাবার বেড়ে দেয়। রায়দা হাসি মুখে খেতে দেখে। রায়দাকে খুশি দেখে মান্নান রাফায়েতও খুশি হয়। খাওয়া দাওয়া শেষ হলে মান্নান রাফায়েত আর রসনা বাসায় ফেরার জন্য বের হয়। সায়নও তাদের সাথে যায় গাড়ি করে বাসায় পৌঁছে দিতে। সায়ন যেতেই রায়দা হাঁপ ছেড়ে বাঁচে। দরজা লাগিয়ে বন্ধুদের কল দেয় বিস্তারিত ঘটনা বলতে। রাত 12:30টার দিকে দরজায় নক করার শব্দ হলে রায়দা কিছুটা ভয় পায়, কারণ এত রাতে কেউ আসার কথা না। ভয়ে ভয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। রি, দরজা খোলো জলদি। দরজার অপর পাশ থেকে সায়ন বলে। দরজা খুলে রায়দা দেখে সায়ন দাঁড়িয়ে। রায়দাকে পাশ কাটিয়ে শোবার ঘরে চলে যায় সায়ন। দরজা লাগিয়ে রায়দাও যায়। আপনি এত রাতে এখানে কেন এসেছেন? বাসায় যান এক্ষুনি। রাগী কণ্ঠে সায়নকে বলে রায়দা। ইচ্ছে করে আসেনি তো, বাসায় সবাই দাওয়াত খেতে গেছে, আর আমার কাছে চাবি নেই। কিভাবে বাসায় যাব বলো? একটাবার আমাকে জানায়নি। এখানে আমার তো কিছু করার নেই। তুমি থাকতে না দিলে আমার তো রাস্তায় রাত কাটাতে হবে।
তুমি কি চাও আমি রাস্তায় রাত কাটাই? অসহায় চেহারা। কিন্তু এখানে তো একটা বিছানা, আপনি কোথায় ঘুমাবেন? কোথায় আবার? এই বিছানায় ঘুমাবো। এই পাশে আমি আর ওই পাশে তুমি ঘুমাবা। শুভরাত্রি বউ আমার, ঘুম পেয়েছে। অসহায় চেহারা করে সায়ন বলে। কথাগুলো বলে সায়ন বিছানার এক পাশে শুয়ে পড়ে। রায়দা আহাম্মকের মতো সায়নের কাণ্ড দেখে তাকিয়ে থাকে। কোলবালিশটা মাঝে রেখে অপর পাশে শুয়ে বিড়বিড় করতে থাকে রায়দা। রায়দার কাণ্ডে সায়ন মিটিমিটি করে হাসতে থাকে। সায়ন উঠে রুমের লাইটটা বন্ধ করতে নিলে রায়দা প্রতিবাদ করে। শেষে লাইট জ্বালিয়ে শুয়ে পড়ে দুজন। রায়দার ঘুম ভাঙে ফোনের ভাইব্রেশনে। চোখ বন্ধ করে বালিশের পাশে ফোনটা খুঁজে না পেয়ে বিরক্ত হয়। শেষে চোখ জোড়াকে জোর করে ঘুমের রাজ্য থেকে বের করে ফোন খুঁজতে থাকে। ডান পাশে ঘুরে থাকে ফোনটা সায়নের শোয়া বালিশ আর তার শোয়া বালিশের মাঝে। ঘুম ঘুম চোখে ফোনটা নিয়ে দেখে অর্ক কল দিয়েছে। কল রিসিভ করার পূর্বেই কলটা কেটে যায়। বিরক্ত হয়ে অর্ককে কল দেয়, কিন্তু দেখে ফোনের ব্যালেন্স শেষ। শোয়া থেকে উঠে বসতে নিলে রায়দার পরিহিত টি শার্টে টান লাগে। চোখের পলক কয়েকবার ফেলে রায়দার তাকিয়ে দেখে সায়ন তার টি শার্টের একটা অংশ খামচিয়ে ধরে ঘুমাচ্ছে। সায়নের মুখের দিকে তাকিয়ে রায়দা সায়নকে পর্যবেক্ষণ করতে থাকে। ঘুমানো অবস্থায় সায়নকে একদম ছোট বাচ্চার মতো লাগছে। এক হাত দিয়ে কোলবালিশ জড়িয়ে রেখেছে, অপর হাত দিয়ে রায়দার টি শার্ট খামচে ধরে রেখেছে। সায়নের ঘুমন্ত মুখ দেখে রায়দার মনে সুপ্ত ইচ্ছে জাগে। সায়নের হাত নিজের টি শার্ট থেকে ছাড়িয়ে বিছানায় রাখে। এরপর সায়নের দিকে ঝুঁকে সায়নের নাকের ডগে আলতো করে দাঁত বসায়। ঘুমের মধ্যে সায়নের চোখ মুখ বিরক্তে কুঁচকে আসে। রায়দা এক লাফ দিয়ে বিছানা থেকে নেমে বোঝার চেষ্টা করে সায়নের ঘুম ভেঙেছে কিনা। বুকে হাত দিয়ে নিঃশ্বাস ফেলে। ঘুমন্ত সায়নের দিকে তাকিয়ে শয়তানি একটা হাসি দেয় রায়দা। মিনিট পাঁচেক পর বুঝতে পারে সায়ন গভীর ঘুমে, তাই নিশ্চিন্তে চলে যায় মুখ ধুতে। বাথরুম থেকে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে রায়দা বের হয়। বারান্দায় তোয়ালে রেখে বিছানার দিকে তাকলে দেখে সায়ন এখনও আগের মতো ঘুমাচ্ছে, তবে বালিশে মুখ গুঁজে আছে। আর সে যেখানে শুয়েছিল সেখানে হাত বাড়িয়ে তার গায়ে দেওয়ার চাদর মুঠো করে রেখেছে। রায়দা বুঝতে পারে তার টি শার্ট ভেবে চাদর মুঠো করে রেখেছে সায়ন। রায়দার কেন জানি হাসি পায় সায়নের এমন কাজে। এখনও ঠিক সেই স্কুল পড়ুয়া ছেলেদের মতোই কাজ করেন। 8 বছর আগে যেমন ছিলেন, এখনও ঠিক তেমনই পাগলামো করেন। এই পাগলামো শেষে আপনার কষ্টের কারণও হয়ে দাঁড়ায়। সাবধান ইমতিয়াজ সায়ন। সরি, আপনাকে কষ্ট দিতে চাই না, কিন্তু কি করব বলেন? আপনি যা করেছেন তার ফল তো ভোগ করতেই হবে। এতক্ষণ ঘুমন্ত সায়নের কাজগুলো রায়দাকে হাসালেও হুট করে পূর্বের কথা মনে পড়ে রায়দার হাসি মুখ মিলিয়ে যায়। আলমারি খুলে নিজের জামা বের করে বাথরুমে গিয়ে পাল্টে বের হয় সে। 10 মিনিটে রেডি হয়ে ব্যাগ হাতে নিয়ে বাসা থেকে বের হয়। সায়ন ঘুমে থাকে। দরজা তালা না মেরে শুধু লক করে চলে যায় রায়দা। ভার্সিটিতে এসে অর্ককে কল দেয়, কিন্তু অর্ক কল রিসিভ করে না। ক্যান্টিনে গেলে দেখে বাপ্পি বসা। রায়দা গিয়ে বাপ্পির পাশে বসে। কিরে, অর্ককে দেখছিস? বাপ্পিকে জিজ্ঞেস করে রায়দা। সকাল সকাল আমাকে কল দিয়ে বলল আজকে নাকি ওর বাসায় আমাদের দাওয়াত, সেজন্যই আসলাম সকালে, ক্লাসটা করে ওর বাসায় যাব। বাপ্পি ফোনের দিকে তাকিয়ে জবাব দেয়। বাকিরা কই? রায়দা আবারও প্রশ্ন করে। জানি না ভাই, আমাকে অর্ক দিছে, আমিও চলে আসছি। তোর কথার কোনো কুল কিনারা পাই না। রুহিকে কল দেই, ও ভালো বলতে পারবে। রায়দা রুহিকে কল দেওয়ার পূর্বেই অর্কের কল আসে। কল রিসিভ করে রায়দা ফোন কানে দেয়। কই তুই? রায়দা প্রশ্ন করে। তুই কই সেটা বল আগে। কল দিয়ে তোরে পাওয়া যায় না, ভাবছিলাম কাজটা শেষ করে তোরে ফ্ল্যাটে গিয়ে দেখবো কই হারাইছিস। অর্ক কর্কশ স্বরে বলে। আমি তো ভার্সিটিতে আসলাম, বাপ্পি আছে, কিন্তু ও কি বলছে কিছু বুঝতে পারছি না আমি। তুই বলতো কাহিনী। ভাইয়ার সেই কলিগ আজকে বাসায় দাওয়াত খেতে আসবে, তাই তোদেরও দাওয়াত, বুঝেছিস? আমি এসেছি ভাইয়ার সাথে। বাজারে তুই বাপ্পি আর পায়েলকে নিয়ে চলে আয়। রুহিকে আনবো না নাকি ওরে আলাদা বলছিস? শাট আপ রাই, ফালতু কথা বলবি না একদম। আর শোন, ওর নিষেধ করবি শাড়ি পরে আসতে। অর্কের কথা শুনে রায়দার মুখে হাসি ফুটে ওঠে। ঠিক আছে, না করে দিব লাল রঙের শাড়ি পরতে। হুম, কালো রঙের শাড়ি পরতে না করবি। প্রেম হয়নি তাই বিয়ে করে বসে আছিস, আর প্রেম হলে তো এতদিন আমাকে মামা বানিয়ে দিতে। ইস, এভাবে কেউ বললো না, এই জন্যে আজও আমার প্রেমটা হলো না। চুপ বেয়াদব ছেলে। আমি ফোন রাখলাম, এখন যাব ফাহিমের বাসায়, এরপর সোজা তোর বাসায়। রায়দা বলা কথাটা শুনে অর্ক শব্দ করে হেসে দেয়। কল কেটে রায়দা পায়েলকে কল দেয়। বল, কি খবর?
খাবার মুখে পায়েল বলে, এক্ষুনি রুহির মেসে গিয়ে ওরে কালো শাড়ি পরিয়ে একদম কালো পরেই সাজিয়ে আনবি। আমি আর বাপি ফাহিমের বাসায় যাচ্ছি, সেখানেই আসবি। দ্রুত কথাগুলো বলে রায়দা। কিন্তু সকাল সকাল কি হলো? আরে বুঝিস না, এটা একজন চাচ্ছে তাই। রায়দার কথা শুনে পায়েল বুঝে যায়। নিজের মুখে বলেছে? ওকে, তুই চিন্তা করিস না, আমি ওরে এমন সাজিয়ে আনবো আজকেই সব মনের সব কথা বলতে বাধ্য হবে। ঠিক আছে, লেট করিস না, দুপুরের আগে অর্কের বাসায় যেতে হবে। আচ্ছা, আমি বের হচ্ছি। পায়েল কল কেটে বাসা থেকে বের হয়। কল কেটে রায়দা দেখে ফোনের চার্জ নেই। বিষয়টা আর সে আমলে নেয় না। রায়দা বাপ্পিকে নিয়ে চলে যায় ফাহিমের বাসায়। ফাহিমের মা সকালবেলা রায়দাকে দেখে অনেক খুশি হয়। ফাহিমের জন্য বানানো নাস্তা রায়দাকে খেতে দেয়। বেলা 12টা বাজতে রায়দা, ফাহিম, বাপ্পি পৌঁছে যায় অর্কের বাসায়। রায়দাকে দেখে অর্কের মা ডাকে রান্নাঘরে সাহায্য করতে। বেচারি কাজ না পারা রায়দা সৌজন্যমূলক হাসি দিয়ে রান্নাঘরে যায়। মিনিট 20 পর বাসায় কলিং বেল বেজে উঠলে অর্ক গিয়ে দরজা খুলে অর্ক কয়েক মিনিটের জন্য ভুলে যায় যে সে কোথায় আছে। দরজার সামনে কালো শাড়ি পরিহিত রুহিকে দেখে অর্কের গলা শুকিয়ে আছে। ঠোঁট নেড়ে অর্ক কিছু বলার চেষ্টা করে, কিন্তু গলা দিয়ে কোনো কথাই বের হয় না। রুহি, ভিতরে চল। অর্ক তো আমাদের ঢুকতেই দিচ্ছে না, কোন দুনিয়াতে যে হারালো কে জানে। জোরে জোরে কাশি দিয়ে পায়েল বলে। অর্ক লজ্জা পেয়ে চোখ নামিয়ে সরে দাঁড়ায়। রুহি অর্কের দিকে তাকিয়ে বুঝে অর্ক লজ্জা পেয়েছে, তাই সেও লজ্জায় চোখ নামিয়ে ফেলে। রুহি চলে আসায় রায়দা রুহিকে রান্নাঘরে পাঠিয়ে রুমে এসে অর্কের বোনের পাশে বসে। অর্কের বোন অনু শাড়ি পরে মন খারাপ করে বসে আছে। পায়েল আর রায়দা তাকে আশ্বাস দিচ্ছে নিশ্চিন্তে থাকতে। বাসার কলিং বেল আবারও বেজে উঠলে অর্কের বড় ভাই গিয়ে দরজা খুলে। অর্ক, ফাহিম, বাপ্পি বসার ঘরে চলে যায় আর পায়েল রুহি বসে থাকে অনুর সাথে। এই রায়, মা তোরে ডাকছে। বসার ঘর থেকে অর্ক বলে। হ্যাঁ, আসছি এখুনি। রায়দার জবাব দিয়ে রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায়। বসার ঘরের পাশেই রান্নাঘর হয়। রায়দার চোখ সোফার দিকে যায়। সোফায় বাপ্পির পাশে বসা মানুষটাকে দেখে রায়দার চোখ বড় বড় করে ফেলে। হাঁটা থামিয়ে সেখানে দাঁড়িয়ে চোখের চশমা ঠিক করে বোঝার চেষ্টা করে সে ঠিক দেখছে নাকি। সোফায় বসে সকলের সাথে হেসে কথা বলছিল আরাফ, কিন্তু যখনই অর্কের মুখে রায়ের নাম শুনে আরাফ চাতক পাখির ন্যায় তাকিয়েছিল রায়কে দেখার আশায়। রায়দা হাঁটা থামিয়ে অর্কের দিকে তাকিয়ে আছে। বিষয়টা বুঝতে পেরে আরাফ আর রায়দার দিকে তাকায় না। রায়দাও রান্নাঘরে চলে যায়। খাবারের টেবিলে সকলে খেতে বসেছে, অনু আর অর্কের মা বাদে। তারা দুজন সকলের পাতে খাবার দিচ্ছে। রায়দা অস্বস্তিতে খেতে পারছে না, আর আরাফও চোখ তুলে কোথাও তাকাতে পারছে না। আরাফ এখনো বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি। অনু আরাফের প্লেটে বেগুন ভাজা দিতে নিলে সেটা রায়দার চোখে পড়ে। আপু, ওনাকে বেগুন দিয়েন না। হুট করে রায়দা অনুকে বলে। রায়দার কথা শুনে সকলে তাকায়। আসলে আমি যতটুকু জানি অনেকেরই বেগুনে অ্যালার্জি থাকে, তাই বললাম ওনাকে বেগুন না দিতে। আমতামতা করে রায়দা বলে। হ্যাঁ, আমার বেগুনে অ্যালার্জি। আরাফ বলে। বিষয়টা রায়দার বলতে চোখ এড়ায় না, সকলে কিছুটা আঁচ করতে পারে। খাওয়া শেষ হলে অর্কের বড় ভাইয়ের কথা মতো আরাফকে নিয়ে ছাদে যায় অর্ক। অর্কের বড় ভাই চাচ্ছিল অনুর সাথে আরাফ আলাদা কথা বলুক, তখন আরাফের যদি অনুকে ভালো লাগে তারপর সে বিয়ের কথা আরাফকে বলবে, তাই ছাদে পাঠিয়েছে আলাদা কথা বলতে। রায়দা অনুকে নিয়ে ছাদের দিকে যায়। ছাদের সিঁড়িতে গিয়ে দেখে অর্ক দাঁড়িয়ে আছে একা। এটা সেই আরাফ ভাই না? এটা সেই আরাফ ভাই তাই না? তুই গিয়ে কথা বল, আমি আর আপু এখানে আছি। আর শোন, পুলিশ যাতে সে ভাইয়াকে বোঝায়। অর্ক রায়দাকে কথাগুলো বলে। অর্কের কথায় মাথা নেড়ে রায়দা ছাদে যায়। ছাদের রেলিং ধরে আরাফ দাঁড়িয়েছিল। কারোর পায়ের শব্দে ঘাড় ঘুরে সেদিকে তাকায়। রায়দাকে আসতে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে দুই পকেটে হাত রাখে। আমি তো ভেবেছি আজ কথা না বলে তুমি পালাবে। আমাকে যখন রাসেল ভাই দাওয়াত দেয় আমি বিষয়টা সাধারণভাবেই গ্রহণ করি। আসার পরে বুঝলাম সে তার বোনের সাথে আমার দেখা করতে চাচ্ছে, কিন্তু বিয়ের কথা ভাবছি এটা আমি জানতাম না। এই যে তুমি এলে, আমি তো ভেবেছিলাম রাসেল ভাইয়ের বোন এসেছে। আসলে আমি এসেছি অনু আপুর বিষয়ে কথা বলতে। ভাইয়া তো উঠে পড়ে লেগেছে অনু আপুর বিয়ে দিতে। অনু আপুর অন্য জায়গায় সম্পর্ক আছে, কিন্তু ভাইয়া মানছে না কিছুতেই। আপনি তাকে বলবেন আপনি এখন বিয়ে করবেন না। ছাদ থেকে আপনি নামলেই ভাইয়া আপনার সাথে অনু আপুর বিয়ের বিষয়ে কথা বলবে।
তুমি চিন্তা করো না, আমি এমনিতেই এখন অন্য কারোর প্রতি আগ্রহী নয়। আমি না করলে রাসেল ভাই কিন্তু অন্য ছেলের আনবে। তোমরা রাসেল ভাইকে ঠান্ডা মাথায় বোঝাও, ছেলে ভালো হলেই ভাই রাজি হবে। আরাফ হাসি দিয়ে রায়দাকে বলে। আরাফের এমন কথায় রায়দা কি প্রতিক্রিয়া দিবে বুঝতে পারে না। আমরা সেই চেষ্টাই করব। আমি তো প্রথমে আপনাকে দেখে চমকে গিয়েছিলাম। অর্ককে দেখে আমার মনে হচ্ছিল কোথায় দেখেছি, পরেই তোমাকে দেখলাম। তোমাদের সকল বন্ধুত্বের প্রশংসা করতে হয়, বিপদে যেভাবে বন্ধুরা পাশে আছো দেখে ভালো লাগলো। আরাফের কথা শুনে রায়দা হাসি দেয়, এরপর দুজনেই চুপ করে থাকে। আপনাকে কিছু কথা বলার আছে। আমার মনে হয় কথাগুলো না বলতে পারলে আমি শান্তি পাবো না। অনেকক্ষণ পর রায়দা বলে। হ্যাঁ বলো, আমি শুনছি। অর্ক দৌড়ে এসে রায়দার হাত ধরে টান দেয়। আরে ভাইয়া উপরে আসছে, জলদি চল এখান থেকে। ব্যস্ত গলায় অর্ক বলে, আপনাকে পরে কল দিয়ে এই বিষয়ে কথা বলবো। আরাফকে কথাটা বলে রায়দা ছাদ থেকে নেমে সিঁড়িতে গিয়ে অনুকে নিয়ে বাসায় চলে যায়। রাসেল এসে আরাফের সাথে কথা বলে, তখন আরাফ রাসেলকে বুঝিয়ে বিষয়টা বলে। রাসেলের সাথে কথা বলে আরাফ চলে যায়। বিকাল পর্যন্ত অর্কের বাসায় সকলে ছিল। অর্কের বাসা থেকে নেমে সকলে চলে যায় টিএসসিতে। রুহি আর অর্ককে টিএসসি রেখে সুযোগ বুঝে রায়দা, পায়েল, বাপ্পি, ফাহিম পালায়। ব্যাগ থেকে ফোন বের করে রায়দা দেখে ফোন বন্ধ। তার মনে পড়ে রাতে ফোন চার্জে দিতে ভুলে গিয়েছিল সে। সকালে দেখেছিল 10% চার্জ আছে, ভেবেছিল অর্কের বাসায় গিয়ে চার্জ দিবে, কিন্তু সেটাও ভুলে গেছে। রায়দা যখন ফ্ল্যাটের সামনে আসে তখন সন্ধ্যা পেরিয়ে রাত। চাবি নিয়ে দরজার লক খুলতে নিলে বুঝে ভিতর থেকে দরজার ছিটকিনি লাগানো। সে বুঝে যে সায়ন বাসায় আছে। দরজায় কয়েকবার নক করে কিন্তু দরজা খুলে না। বিরক্ত হয়ে রায়দা অনবরত দরজা নক করতে থাকে। এক সময় দরজা খুলে সায়ন। রুমের দরজা খোলার পর রায়দার নাকে সিগারেটের বাজে গন্ধ আসে। চোখ মুখ খিচে রায়দা বিরক্তি প্রকাশ করে অন্ধকার ফ্ল্যাটে প্রবেশ করে। সায়ন দরজা খুলে দিয়ে শোবার ঘরে চলে গেছে। দরজা লাগিয়ে রায়দা দ্রুত কদম ফেলে শোবার ঘরে আসে। শোবার ঘরে এসে আলো জ্বালিয়ে দেখে রুমের জানালা লাগানো, বারান্দায় দরজাও লাগানো, আর রুমের মধ্য থেকে সিগারেটের বাজে গন্ধ। ফ্লোরে পড়ে আছে অনেকগুলো সিগারেটের টুকরো। এ কি অবস্থা করেছেন বাসার? রায়দা সায়নের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে। বিছানায় বসে মাথা নিচে করে 2 হাত দিয়ে মাথা চেপে চোখ বন্ধ করে বসেছিল সায়ন। রায়দার এমন প্রশ্নের কোনো জবাব দেয় না সে। আপনাকে না বলেছি এভাবে সিগারেট খাবেন না? আমার বমি আসে সিগারেটের গন্ধে, একদম সহ্য করতে পারি না আমি এই বাজে গন্ধ। রুমের দরজা জানালা খুলে বলে রায়দা। কোথায় ছিলে তুমি সারাদিন? ঠান্ডা গলায় প্রশ্ন করে সায়ন। কোথায় আবার, ভার্সিটিতে ছিলাম। এখন কি আপনাকে বলে সব জায়গায় আমাকে যেতে হবে নাকি? সায়নের প্রশ্ন থেকে পালাতে রুম থেকে বের হতে নেয় রায়দা। তখনই সায়ন এসে পথ আটকায়। সায়নের চোখের দিকে তাকিয়ে রায়দা আঁতকে ওঠে। রাগে সায়নের চোখ লাল হয়ে আছে। এটা বুঝতে অসুবিধা হয় না রায়দা। ঢোক গিলে ভয় না পাওয়ার চেষ্টা করে রায়দা। তোমার ফোন সকাল থেকে বন্ধ কেন? চার্জ শেষ, এখন চার্জে দিব। হাতের ফোনটা দেখে রায়দা বলে। রায়দার হাত থেকে ফোনটা নিয়ে সায়ন ছুঁড়ে ফেলে বিছানার ওপর। চোখ বন্ধ করে সায়ন রাগ কমানোর চেষ্টা করতে থাকে। আমাকে একটা কল দিয়ে জানাতে কোথায় আছো, তাহলে কি খুব সমস্যা হতো? চোখ বন্ধ রেখে ঠান্ডা গলায় বলে সায়ন। সায়নের রাগ সম্পর্কে রায়দার অজানা না, তাই সে চুপ করে থাকে, যাতে এমন কিছু না বলে যা শুনে সায়ন রেগে হিতে বিপরীত আচরণ না করে। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? অ্যান্সার মেরি। রায়দার বাহু ঝাঁকিয়ে জিজ্ঞেস করে সায়ন। আপনি আগে এখানে বসুন, রাগ কমুক, তারপর না হয় সব প্রশ্নের উত্তর দিব। আসুন এখানে। সায়নের হাত টেনে বিছানার দিকে ইশারা করে রায়দা। সায়ন রায়দার হাত টেনে রায়দাকে নিজের দিকে নিয়ে আসে। রায়দার চশমাটা চোখ থেকে খুলে সেটাও বিছানায় ছুঁড়ে দেয় সায়ন। রায়দা কিছু বলতে চাইছিল, সেই সুযোগটা আর দেয় না সায়ন। নিজের ওষ্ঠদায় এগিয়ে রায়দার ওষ্ঠে রাখে। গভীর চুম্বন দিয়ে সকল রাগ ঢেলে দেয় রায়দার ওষ্ঠে। 2 হাতে দিয়ে সায়নকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে রায়দা, কিন্তু সায়ন শক্ত করে রায়দার হাত জোড়া চেপে ধরে। রায়দার ওষ্ঠদয় ছেড়ে পুরো মুখমণ্ডলে একের পর এক চুম্বন দিতে থাকে সায়ন। রায়দা জোরে জোরে শ্বাস নিয়ে সায়নের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। রায়দার মাথাটা এনে বুকের বাম পাশে রাখে সায়ন। সায়নের হৃৎপিণ্ডের ধুকপুকানির শব্দ স্পষ্ট শুনতে পায় রায়দা। তুমি কি চাইছো? আমি তোমার ভালোবাসি পুড়ে মরি? এমন কেন করো তুমি? একটু মায়া হয় না আমার প্রতি তোমার? এমনিতে আমি তোমাকে পাওয়ার জন্য কতটা বদলেছে দেখতে পাচ্ছ না তুমি?
সকালে ঘুম থেকে উঠে তোমাকে না দেখে কতটা চিন্তায় ছিলাম সেটা কি বলছো না? সারাটা দিন রাস্তায় ঘুরে ঘুরে খুঁজেছে তোমায়, ভেবেছে হয়তো আমার উপর রাগ করে আবার আমায় একা ফেলে চলে গেছে। চিন্তায় ভয়ে নিজেকে পুরো পাগল পাগল লাগছিল। এই কয়েক ঘন্টা আমার কিভাবে কেটেছে বলে বোঝাতে পারবো না। আমি আজই ফ্ল্যাট থেকে চলে যাচ্ছি। তারপরও তুমি এমন করে আমাকে কষ্ট দিও না, সহ্য হয় না রিয়া আমার। অসহায় ন্যায় কথাগুলো বলে সায়ন। সায়নের কথা শুনে মাথা তুলে সায়নের মুখের দিকে তাকায় রায়দা। সায়নের চোখ থেকে দুবোটা অশ্রু গড়িয়ে গাল বেয়ে নেমে আসে। হাত বাড়িয়ে সায়নের অশ্রু মুছে দেয় রায়দা। চোখ নামিয়ে রায়দার দিকে তাকায় সায়ন। রায়দার চোখে মুখে অপরাধের ছাপ স্পষ্ট। আমায় ক্ষমা করুন সায়ন, আর এমন হবে না, কথা দিচ্ছি আমি। আপনি প্লিজ কাঁদবেন না। আপনি কাঁদলে আমার খারাপ লাগে। আমি চলে গেলে আপনাকে বলেই যাব, এইভাবে লুকিয়ে কিংবা আপনাকে কষ্ট দিয়ে যাব না। রায়দা অপরাধের ন্যায় বলে। রায়দার কথা শুনে সায়ন শক্ত করে রায়দাকে জড়িয়ে ধরে। রায়দা সায়নের পিঠে হাত বুলিয়ে দেয়। সারাদিন কিছুই খাইনি রি, আমার খিদে পেয়েছে। রায়দাকে ছেড়ে সায়ন বলে, আমারও তেমন খাওয়া হয়নি, চলুন বাইরে গিয়ে খেয়ে আসি। হুম, বাইরে যেতে ইচ্ছা করছে না, রান্নাঘরে চলো, কিছু একটা রেঁধে দুজনে খেয়ে নেই। আমি রান্না করতে পারি না তো। সমস্যা নেই, ভালোবেসে তুমি যা দিবা খেয়ে নেব। সায়নের কথা শুনে রায়দা হেসে দেয়। হুট করে সায়নকে দেখে রায়দার বড্ড মায়া হয়। সায়নের হাত টেনে রান্নাঘরে নিয়ে যায় সে। ফ্রিজ থেকে ডিম, কাঁচা মরিচ বের করে সাথে নেয় পেঁয়াজ। রায়দাকে সরিয়ে চপিং বোর্ডে ছুরি দিয়ে সায়ন পেঁয়াজ মরিচ কাটতে থাকে। রায়দা পাশে দাঁড়িয়ে সায়নের দিকে তাকিয়ে থাকে। এখন সায়নকে দেখে বোঝার উপায় নেই এই ছেলে এতক্ষণ রেগেছিল। পেঁয়াজ মরিচ কেটে তাতে লবণ, ডিম আর একটু শুকনো মরিচ দিয়ে ভালো করে ডিমটা ফাটিয়ে নেয় সায়ন। পাশে দাঁড়িয়ে রায়দা বলে দেয় কিভাবে করবে। ডিমের মিশ্রণ হয়ে গেলে পাউরুটি বের করে ডিমে চুবিয়ে গরম তেলে ছেড়ে দেয় সায়ন। রায়দাকে দূরে সরিয়ে সবগুলো পাউরুটি সায়ন ভেজে নেয়। এই না বলে রান্না পারো না, তাহলে রেসিপি কিভাবে জানো? রায়দাকে প্রশ্ন করে সায়ন। রুহিকে সবসময় ঝটপট নাস্তা বানাতে দেখেছি, সেখান থেকেই রেসিপিটা শিখেছি আমি, কিন্তু নিজে কখনো রান্না করে দেখিনি। রায়দা উত্তর দেয়। রায়দা বাথরুমে গিয়ে গোসল সেরে নেয়। এদিকে সায়ন খেতে থাকে। গোসল সেরে রায়দা বের হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। রাতের বেলায় চারিদিকে এত আলোতে শহরের সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে। এক ধানে রাস্তার গাড়িগুলো দেখতে থাকে রায়দা। যে রাগ এত বছর আমি নিজের আয়ত্তে আনতে পারিনি, তা তুমি এই কয়দিনেই পেরেছ। আজকে যেই পরিমাণ রেগেছিলাম, বাসায় থাকলে তো জিনিসপত্র সব এতক্ষণে ভেঙে চুরমার করলে আমার রাগ কমতো না। সেবার যখন আমায় ফেলে চলে গিয়েছিলে, রাগে ইটের উপর নিজের হাতে কয়েকবার বাড়ি দিয়েছিলাম। বারান্দার গ্রিলে পিঠ থেকে সায়নের দিকে ঘুরে দাঁড়ায় রায়দা। আপনি যা শুরু করেছেন আর কয়েকদিন গেলে তো আমি আপনাতে বাধা পড়ে যাব মিস্টার ইমতিয়াজ সায়ন। এত পাগলামো করলে যে কেউ নিজেকে সঁপে দিতে চাইবে, তো আমি পারছি না। আপনার প্রতি জন্মানো ঘৃণা আমায় বাধা দেয় সায়ন। সায়ন এগিয়ে এসে রায়দার দুই পাশে গ্রিলে হাত রেখে বন্দি করে ফেলে রায়দাকে। তুমি এভাবেই থাকো, একটু বদলে যেও না। আমার তো এই চেয়ে রেখেই পছন্দ। প্রথমবার তোমার হাসি দেখে পছন্দ হয়েছিল তোমাকে, দ্বিতীয়বার তোমার দুষ্টুমি দেখে প্রেমে পড়েছে, আর শেষে তোমার যে দেখে ভালোবেসেছে। আমি তো চাই তুমি শুধু আমার কাছেই থাকো, যেভাবে আছো ঠিক সেভাবে। আপনি সামনে আসলে আমার চোখের সামনে অনেক কিছু ভেসে ওঠে। আপনি বর্তমানে যেমনই হন না কেন, আপনাকে আমি কখনো ক্ষমা করব না। ক্ষমা করো না রিয়া আমায়, শুধু স্বামী হিসেবে আমার নামটা রেখে দাও, তাতে আমি খুশি। সায়নের কথা শুনে মুখ ঘুরিয়ে পাশে তাকায় রায়দা। রায়দার ভেজা চুল সরিয়ে ঘাড়ে নাক দিয়ে আলতো স্পর্শ করে সায়ন। সায়নের স্পর্শে রায়দা মৃদু কেঁপে ওঠে। ধাক্কা দিয়ে সায়নকে সরিয়ে রুমে চলে যায় সে। রাত 2টো বাজে। সায়ন গভীর ঘুমে। রায়দা এপাশ ওপাশ করে বারবার শুয়ে চোখ বন্ধ করছে, কিন্তু চোখে ঘুম নেই তার। শেষে বিরক্ত হয়ে উঠে বসে। পাশে শোয়া ঘুমন্ত সায়নের দিকে তাকায়। রুমের লাইট বন্ধ, তবু বাহির থেকে আসা আলোতে সায়নের মুখ স্পষ্ট। এই মুহূর্তে সে দোটানায় পড়ে গেছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। সায়নের থেকে দূরে যেতে চাইলেও বিয়ে নামক সম্পর্কটা বারবার বাধা দিচ্ছে। দিন দিন তার প্রতি সায়নের পাগলামি বেড়েই চলেছে। এটা যে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে সেটা বেশ বুঝতে পারছে রায়দা। যতবারই ভাবছে সম্পর্কটা নিয়ে ভাববে, ততবারই সায়ন এমন কিছু করছে যাতে রায়দা গলে যাচ্ছে। সায়নের দিকে ফিরে বালিশে শোয়া রায়দা। সে চাইছে সায়নের করা ভুলের জন্য তাকে শাস্তি দিতে,
কিন্তু সায়নের অসহায়ত্ব মুখটা দেখলে রায়তার ভেতরটা কেমন করে ওঠে নিজেও বুঝে না। আজকে যখন আমার স্পর্শ করলো কেন আমি আটকাতে পারলাম না? তবে কি আমি সায়নের প্রতি দুর্বল হচ্ছি? বিড়বিড় করে নিজেকে নিজেই প্রশ্ন করতে থাকে রায়দা। অন্ধকার ঘরে রায়দার কানে একটা কথাই বাজতে থাকে। তবে কি আমি সায়নের প্রতি দুর্বল হচ্ছি?